নমস্কার, রাজনৈতিক দৃষ্টিকোণে স্বাগত। সঙ্গে আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের স্টুডিওতে চর্চায় যাকে আমরা পেয়েছি তিনি হলেন ডক্টর উৎপল বিশ্বাস, অধ্যাপক, সঙ্গীত বিভাগ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং আমাদের রাজ্যের বিশিষ্ট নাগরিক। ইতিমধ্যেই আমাদের রাজ্যের প্রথম পর্যায়ের নির্বাচন শেষ হয়ে গেছে, লোকসভা নির্বাচন। দ্বিতীয় পর্বের লোকসভা নির্বাচন হতে চলেছে 26শে এপ্রিল। স্যার, আপনার কাছে জানবো যে 26শে এপ্রিল আমাদের রাজ্যের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ প্রক্রিয়া। তো কি মনে হয় আপনার, কি হতে চলেছে? ভালোই। এই পশ্চিম ত্রিপুরা যে ইলেকশন হয়েছে, ভালো ভোট হয়েছে সব জায়গাতেই, তো শান্তিপূর্ণ ভোট হয়েছে। আমিও একজন গিয়েছিলাম ভোটকর্মী হিসেবে এখানে, যেহেতু সরকারি চাকরি করি, দায়িত্ব পড়েছিল। তো যখন ফিরছিলাম তখন দেখে অবাক হলাম যে কখনো ত্রিপুরাতে এরকম দেখিনি আমি ছোটোবেলা থেকে। ডিউটি অনেকই করেছি, কিন্তু দেখলাম যে সমস্ত দোকানপাট খোলা আসতে আমার সোনামারা পড়েছিল। তো এই সোনামারাতে যখন আসছিলাম আগরতলা দিকে, 9টা-10টা বাজছিল, দোকান সব খোলা। মনে হচ্ছে যে ইলেকশন হয়েছে কিন্তু বুঝেই যায় না, বিগত দিনে সেটা দেখা যায়নি। এতে বোঝা যায় যে লোকের মধ্যে কত স্বতঃস্ফূর্ততা ছিল এবং ইলেকশনে যেটা ভয় ছিল, এই ভয় এই পরিবেশে আর নেই। এবং তাতে বোঝা যায় কত সুন্দর, সুষ্ঠু, সুন্দরভাবে লোক স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে আবার তার কর্মে আবার যোগদান করেছে। এটা হচ্ছে মানে বর্তমান যেই প্রশাসন ব্যবস্থা আছে বা যেই সরকার আছে তার অ্যাচিভমেন্ট বলবো আমি। আপনি বলছিলেন যে মানে দোকানপাট খোলা, সুন্দর পরিবেশ, খুব সুন্দর। সব দোকান খোলা ছিল, কাপড় দোকান থেকে শুরু করে বাজে মালার দোকান থেকে সবজি থেকে সব, মাছ চুটকি সব ছিল। আমি দেখতে দেখে দেখে আসছিলাম এবং আমার কলিগ ছিল আমাদের সঙ্গে, ননীকুমার দেবনাথ। আমি দেখেন দেখেন কখন দেখেছি না, আমিও দেখি নাই কখনো। আমি দেখুন দেখুন দুদিকে সব দোকান খোলা, সব বাজারগুলি একদম খোলা ছিল। মনে হচ্ছিল ইলেকশন যে সকালবেলা হয়েছে বুঝেই যায়নি। মানে এটাই হচ্ছে যে স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু নির্বাচনের একটা বিশাল বড় প্রমাণ আর কি। পরিসংখ্যান বলছে যে প্রথম পর্যায়ের যে নির্বাচন হয়েছে আমাদের রাজ্যে সব থেকে বেশি ভোট পড়েছে। হ্যাঁ, এবং বিরোধীরা দাবি করছে যে নির্বাচনের সময় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা মেনটেন হয়নি। হ্যাঁ, তারপর পোলিং এজেন্টদের ভেতরে থাকতে দেওয়া হয়নি। হ্যাঁ, ছাপ্পা ভোট হয়েছে। কি বলবেন এই সমস্ত অভিযোগ? শুনেন, এটা তো আমি ছোটবেলা থেকে শুনে এসেছি। বিরোধীরা ভালো হলো, এরা সবসময় কোনো না কোনো একটা অনুযোগ দেবেই। হ্যাঁ, এটা সবসময় চলে আসছে। তো এরকম হয়েছে বলে আমার তো ধারণা হয়নি, কারণ আমি যেই সুন্দর পরিবেশ দেখেছি সেই পরিবেশে এরকম হবে বলে আমার মনে হয় না। এবং এখন যে ভারতবর্ষে যেই মানে উন্নয়নের যে লহর চলছে, হ্যাঁ, আমরা দেখেছি যে 1947 দেশ দেশ যখন স্বাধীন হলো তখন যে সরকার ছিল, তারপরে আস্তে 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 ক্রমবিবর্তন আমরা 2014-তে যে সরকার পেলাম, যে নরেন্দ্র ভাই মোদীর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মধ্যে, হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ওনার পরে যে আমরা যে ডেভেলপমেন্ট দেখেছি, বিশেষ করে নর্থ ইস্টে যে ডেভেলপমেন্ট দেখেছি, সেই ডেভেলপমেন্টে তো এই জিনিসগুলো কল্পনাই করা যায় না। ছাপা ভোট বলুন, জোর করে কাউকে বার করে দেওয়া, এগুলি তো কল্পনাই করা যায় না। এখন ডেভেলপমেন্ট, উন্নয়নের লহর চলছে। আমরা দেখেছি ত্রিপুরা আগে মানে মানে যোগাযোগ ব্যবস্থা শূন্য ছিল। হ্যাঁ, সেই অবস্থাতে ত্রিপুরাতে এখন 10-15টা ট্রেন চলছে। আগামী দিনে শুনেছি বন্দে ভারত আসবে, বাংলাদেশের ভিতর দিয়ে কলকাতায় যাবে। আর বেকার ছেলেমেয়েরা এখন ইন্টারভিউ দিয়ে চাকরি পাচ্ছে ঘরে বসে। কোনো আন্দোলন নেই, ঘরে মিছিল নেই, মিটিং নেই, কোনো কর্মচারীদের কোনো কিছুই নেই, আন্দোলন নেই। তো এত সুন্দর সুষ্ঠু পরিবেশে যদি কেউ যদি অনুযোগ দেয় যে ছাপ্পা ভোট হয়েছে, ত্রিস্তরীয় মানা হয়নি, তো এগুলি আমি একজন নাগরিক হিসাবে, কোনো রাজনৈতিক দলের পক্ষে বলছি না, নাগরিক হিসেবে বলবো এই সমস্ত সব নিরাধার। হ্যাঁ, আসলে এই 47-এর পরের থেকে দেশের যে উন্নয়ন বা শিক্ষানীতি বলুন বা দেশের যে ডেভেলপমেন্ট হওয়া যাওয়া, মানে দেশের অন্তিম ব্যক্তি যে শেষ ব্যক্তিটা আছে তার অবধি যে উন্নয়ন পৌঁছানো, যেই পৌঁছানোর যে প্রতিজ্ঞা নিয়ে আমাদের এই সরকার নেমেছে, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীজি যে প্রতিজ্ঞা নিয়ে নেমেছে সেটা উনি করছে, আর কিছুই করছে না। ফলে এটা আমরা দেখছি আজকে, যেটা আমি শুরুতে বলেছিলাম। তো বিরোধীরা যে এটা করা, এটা আসলে এদের কাছে কোনো, আমি মনে করি একজন নাগরিক হিসাবে, হ্যাঁ, যে এদের কাছে আসলে কোনো ইস্যুই নেই। কারণ সব ইস্যুগুলি তো আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী এসে ফুলফিল করে দিচ্ছে। তো কিছুই আর ইস্যু নেই, কী বলবে? তো এখন বলছে যে এখানে ইলেকশনে ছাপ্পা ভোট হয়েছে, এই হয়েছে। তো এইগুলি আমি মনে করি যে কোনো রকম এগুলি নিরাধার, এগুলি কোনো ইস্যু নেই। আপনি একজন অধ্যাপক, আমাদের রাজ্যের মানে শিক্ষাঙ্গনে, শিক্ষার সর্বোচ্চ অঙ্গনে আপনি কাজ করছেন। হ্যাঁ,
স্বাধীনতার পর থেকে দেশে একরকম শিক্ষা ব্যবস্থা চলে আসছিল। হুম। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষানীতির পরিবর্তন আনতে হয়েছে। একজন শিক্ষাবিদ হিসেবে আপনি কি বলবেন? দেখুন, ভালো প্রশ্ন করেছেন আপনি। ভারতবর্ষ তো সমস্ত বিশ্বকেই শিক্ষার আলো দেখিয়েছে। আর এই দেশে যদি আবার নতুন শিক্ষানীতি নিতে হয়, তার মধ্যে বলতে হয়, হিন্দিতে বলতে হয় दाल में कुछ काला था इसलिए इसको চেঞ্জ करना पड़ा। তো इसलिए হ্যাঁ, আমাদের যে এখন যে 2014-তে যে সরকার, যেটা আমি আগেও বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার ভারতবর্ষে বসেছে, তো বসার পরে এই অবস্থাটা কেন হলো এটা আমাদের জানা উচিত। আমাদের দেশে আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষের মধ্যেই যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। আর সেই বিশ্ববিদ্যালয় প্রথম বিশ্ববিদ্যালয়, যখন নাকি কোনো রকম শিক্ষার কোনো কনসেপশনই সারা বিশ্ব ছিল না, সমস্ত সভ্যতা অন্ধকারে ডুবেছিল, তখন আমাদের দেশে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল। আর সেই বিশ্ববিদ্যালয়ে এসে সমস্ত বিশ্বের থেকে সমস্ত লোক এসে জ্ঞান অর্জন করতো। তখন কোনো যাতায়াত ব্যবস্থা সেরকম ভালো ছিল না। তো ভাবুন আপনি যে তৎকালীন দিনে বিশ্বের সমস্ত লোক এসে ভারতবর্ষে জ্ঞান অর্জন করে যেত, তাহলে ভারতবর্ষের শিক্ষার দিকে কত উন্নত ছিল। তারপর নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেখি কত লোক এসছে, যেখানে আমরা আজকে যে চাণক্য নাম আমরা শুনি, নাগার্জুনের কথা শুনি, এরা সব ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল সব। আর আর শুধু এইটাই নয়, আমাদের যে ভারতবর্ষ যে শিক্ষা এবং সংস্কৃতি, এই সব দিক দিয়েই সমস্ত পৃথিবীকে সুসংস্কৃত করেছে। তাই জন্যই ভারতবর্ষ বিশ্বগুরু নামে পরিচিত, সবাই আমরা জানি। কিন্তু এই দেশের মধ্যে আবার একটা নতুন শিক্ষানীতি করা দরকার কেন লাগলো? তো একটা প্রশ্ন সবার মধ্যেই আসলো এই কারণেই যে ওই যে ব্যবস্থা 1947-এর পরে, দেশ স্বাধীন হওয়ার পরে, যে আমাদের দেশের শিক্ষানীতি কী হবে, আমাদের দেশের সংস্কৃতির নীতি কী হবে, আমাদের দেশের সমস্ত নীতি, খাদ্যনীতি কী হবে, সমস্ত নীতিগুলি কী হবে, এই সম্বন্ধে কোনো সুস্পষ্ট কোনো নীতি গ্রহণ করছে বলে আমি একজন শিক্ষাবিদ এবং সুনাগরিক হিসেবে আমি সেটাকে মেনে নিতে পারি না। যদি ঠিকভাবেই নিত, দেশে যে আমাদের যে প্রাচীন যে সংস্কৃতি ছিল, আমাদের মুনি ঋষিরা, যেটা আপনি বললাম যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়, আরও কত বিশ্ববিদ্যালয় ছিল, বললে আঙ্গুল কর শেষ হয়ে যাবে, এত সব বিশ্ববিদ্যালয় আমাদের দেশে ছিল। এবং আমাদের মুনি ঋষিরা এই শিক্ষা ব্যবস্থা ছিল, গুরুকুল শিক্ষা ব্যবস্থা ছিল। সেই শিক্ষা ব্যবস্থা থেকেই আমরা এই ভারতবর্ষে এই সংস্কৃতি সভ্যতা তৈরি হয়েছে, যেটা নাকি সমস্ত বিশ্ব গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমি বলবো বাধ্য হয়েছে গ্রহণ করতে, কারণ ভারতবর্ষের মধ্যে উজ্জ্বল সংস্কৃতি ছিল, সেটা গ্রহণ করে আজকে বিশ্ব অনেক জায়গাতে অনেক উন্নত হয়েছে। আজকে যদি আমরা চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়েছে, আর চিকিৎসা বিজ্ঞান সৃষ্টি করছে মানে আপনার যে সুশ্রুত, আজকে সুশ্রুতনের অনেক ইস্যু হয়েছে, মেডিকেল কলেজ হচ্ছে, কিন্তু কেউ জানতোই না। 2014-র পরে জানলো যে সুশ্রুত নামে একজন ব্যক্তি ছিলেন, যে নাকি প্রথম চিকিৎসা বিজ্ঞানের এত অপারেশন হয়, এগুলি হাজারো অপারেশন ব্যবস্থা করে দিয়েছিলেন। কণাদের নাম কেউ জানতোই না, যে মাধ্যাকর্ষণ শক্তি নিউটনের অনেক জন্মের আগেই উনি আবিষ্কার করে দিয়েছিলেন। শূন্যের আবিষ্কার ভারতবর্ষ করেছে। এগুলি সব ভারতবর্ষ করেছে, অনেক করেছে, আরও বললে অনেক সময় চলে যাবে আপনার। কিন্তু এতগুলি করার পরেও এই দেশের মধ্যে আবার শিক্ষানীতির নতুন পরিবর্তন করতে কেন লাগে? তার জন্য যে 1947 দেশ স্বাধীন হওয়ার পরে যে নীতি নেওয়া হয়েছিল, যে সরকার ছিল, তার শিক্ষানীতির মধ্যে অনেক ভুল ছিল। ভুল এই কারণে ছিল, আমি শিক্ষাবিদ হিসেবে ভুল বলবো, কারণ যদি ওই সরকার যদি আমাদের দেশের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল, যেই ব্যবস্থাতে যাকে একটা ব্যক্তি স্বাবলম্বন হতে পারে, আজকে যে মোদী সরকার যে বলেছে যে স্বাবলম্বন ভারত করতে হবে, হ্যাঁ, লোকাল ফর ভোকাল করতে হবে, এটা মানে কি? এটা আমাদের দেশেই ছিল, উনি নতুন কোনো কথা বলে নাই। কারণ আমরা স্বাবলম্বন ছিলেন, প্রতিটি গ্রাম স্বাবলম্বন ছিল, সমস্ত এই মানে লোকাল জিনিস দিয়ে আমরা চলতো, প্রতিটি গ্রাম আমাদের সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ছিল। এইটা যদি আমাদের যে 1947-এর যে সরকার ভারতবর্ষে গঠন হয়েছিল, তারা যদি অধ্যয়ন করতো, অধ্যয়ন করেছে, জানতো, কী কারণে করে নাই ওরাই বলতে পারবে, হ্যাঁ। কিন্তু এই যদি অধ্যয়ন করে যদি এরা যদি সুন্দরভাবে নীতি নিয়ে দেশের মধ্যে ওই শিক্ষা ধরে, যেটা আমাদের পূর্বপুরুষ আমাদের শিক্ষা দিয়ে গেছে, যার জন্য আমরা বিশ্বগুরু ছিলাম, ওইটা যদি ওরা মেনে চলতো, আজকে দেশের চিত্র অন্য থাকতো। তাহলে আমাদের যে আদরণীয় প্রধানমন্ত্রী 2014-র পরে আর নতুন করে ভাবতে হতো না যে না, এই দেশের শিক্ষানীতি চেঞ্জ করতে হবে। কারণ এই দেশের যে শিক্ষানীতি আছে, এটা হচ্ছে কি, যে ভারতবর্ষ, আমি বলছি যে যেটা অনেকেই সবাই জানে, হ্যাঁ, আপনি প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছি, অনেকবার ভারতবর্ষে আক্রমণ হয়েছে,
মুসলমান আক্রমণ হয়েছে, ইংরেজরা আমাদের দেশে শাসন করেছে, করার ফলে এখানে দেখলো যে ভারতবর্ষের সংস্কৃতি চলে এত নিচে যে এই মূল খুঁজে বার করে মানে একে উৎপাটন করা যাবে না। হ্যাঁ, তখন কী করলো যে না, এখন ইংরেজরা এসে দেখলো যে না, এইভাবে তো দেশ স্বাধীন করা যাবে না, আর এই শাসন করা যাবে না। হ্যাঁ, তো কি করতে হবে, এখানে এই যে দেশের লোক আছে, এই দেশের লোক ভারতীয়ত্ব ছাড়বে না, এদেরকে এমনভাবে ছাড়াতে হবে তাদেরকে তারা মানে মানসিক দিক দিয়ে তারা যাতে ইংরেজ হয়ে যায় আর শরীরটা যাতে ভারতের থাকে। এই নীতি নিয়ে ইংরেজ কী করলো, মেকেলে সাহেবকে পাঠালো। আর মেকেলে সাহেব সমস্ত ভারতবর্ষ তাকে মানে পরিভ্রমণ করে সমস্ত কিছু করে রিপোর্ট দিল যে শিক্ষানীতিকে চেঞ্জ করে দিতে হবে। এদের শিক্ষা যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে এদের যে মানুষের যে উর্বরতা মনের মধ্যে ঢুকে আছে, এদের বনের ঋষিদের শিক্ষা ব্যবস্থা, এদের যে নালন্দা তক্ষশিলের শিক্ষা ব্যবস্থা, এদের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থা জ্বর সমস্ত বিশ্বকে আলু দেখিয়েছে, এদিকে সরিয়ে আনতে হবে। তাইলে এদের মানসিক উর্বরতা যদি ইংরেজ করে দেওয়া যায় তাহলে একটা দুইটা জেনারেশনের পরে ইংরেজ এখানে খুব ভালোভাবে শাসন করতে পারবে। আর ওই মেকেলে শিক্ষানীতি চালু করলো। আর আমার মনে হয় যে 1947-এর পরেও যে সরকার ভারতবর্ষে বসেছিল, সেই সরকার এই জিনিসটাকে বুঝতে পারেনি যে মেকেলেকে পাঠানো হয়েছিল ভারতবর্ষের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা, যে গুরুকুল ব্যবস্থা, যে আমাদের টুল ব্যবস্থা যে ছিল, আমাদের যে মানে যেই শিক্ষা ব্যবস্থা দিয়ে সত্যিকারের একটা মানুষ হতে পারতো, যেটা নাকি আজকে মোদী সরকার বলছে যে স্বাবলম্বন ভারত, লোকাল ফর ভোকাল। হ্যাঁ, একটা ব্যক্তিকে স্বয়ংসম্পূর্ণ করে তুলে দেওয়া, এমন শিক্ষা ব্যবস্থা করে দেওয়া যে যাতে নিজেই সে একটা কিছু করতে পারে, নিজেই সে রোজগার দিতে পারে, কারোর জন্য রোজগারের উপর নির্ভর না করতে হয়। এইটা কেন এত দেরিতে ওনাকে শুরু করতে হলো? যেহেতু 1947-এর উপরে যে সরকার ছিল সেই সরকার এটা করে নাই। সেই সরকার কি করেছে, মেকেলে যে ব্যবস্থা দিয়ে গেছিল যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করার জন্য যে ব্যবস্থা দিয়ে গেছিল, ওই ব্যবস্থাটাকে এরা রেখেছে। ফলে আজকে এই নিয়ে আমাদের দেখি 2014-এর পরে যে আমরা দেখি যে নতুন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে এবং আস্তে আস্তে এই শিক্ষা ব্যবস্থা এখন ভারতবর্ষের মধ্যে চালু হচ্ছে। কিন্তু সময় তো অনেক পেরিয়ে গেছে, হ্যাঁ অনেক পেরিয়ে গেছে, কিন্তু হঠাৎ করে যখন একটা মানে এত একটা মানে নতুন জিনিস দেওয়া হয় যেটা আমাদের দেশের ব্যবস্থা ছিল, মানুষের কাছে মনে হবে এটা নতুন, এটা আবার কি আমাদের কাছে থুপে দেওয়া হচ্ছে। আসলে এটাই আমাদের দেশের, এটা নিজস্ব জিনিস ছিল, এই নিজস্বতাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন এদেরকে অনেকে গ্রহণ করতে এটাকে মনে হচ্ছে আর এটা আবার কি নতুন শিক্ষানীতি হচ্ছে, কেন দেশের মধ্যে কি শিক্ষানীতি নেই নাকি, এইটা নিয়ে অনেকে হট্টগোল করেছে এই কারণে যেহেতু আজকে রাজনৈতিক মঞ্চ আপনি রেখেছেন, এটা রাজনীতির রুটি ছাকার জন্য বিরোধীরা এরকম করছে যে না এরকম এটাকে হাল্লা করে দিলে এটাকে নিয়ে পণ্ড করে দেওয়া যায়। কিন্তু এটা তো আমাদের দেশের জ্বর, এটা আমাদের দেশের মূল, এটাকে কতই হাল্লা করা যাক এটার থেকে কাউকে সরিয়ে দেওয়া যাবে না। এটা আমাদের দেশের আত্মা। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, মুনি ঋষিদের শিক্ষা ব্যবস্থা, গুরুকুল শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ আমাদের যে স্বয়ংসম্পূর্ণ সমাজ, প্রত্যেক ব্যক্তির স্বাবলম্বন, যে আমাদের চার যে আশ্রম যে ব্যবস্থা ছিল যে প্রত্যেককে স্বয়ংসম্পূর্ণ করা, এটা তো আমাদের দেশের আত্মা, এই দেশে আমাদের মূল ব্যবস্থা। এটা আমাদের মানে পূর্বপুরুষের মানে ইসের থেকে আমাদের প্রাপ্ত, এটা মানে অরিজিনাল জিনিস আমাদের। এটা কোনো বিরোধীরা হইচই করলেই এটাকে আমাদের ভিতর থেকে সরিয়ে দিতে পারবে না, সেটা কিছুদিনের জন্য হয়তো বিস্মিত করে রাখতে পারবে। ওই বিস্মিত করে রেখেছিল 1947 থেকে এতদিন পর্যন্ত। এটাকে আবার আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীজি 2014 যখন উনি সরকারে বসলো, এই চিন্তা করে 2020-এ আমার যতটুকু যদি ভুল না করি 2020-এ উনি আবার সেটাকে ঘোষণা করলো। এবং এই অনুষ্ঠানের কাজ হচ্ছে। আর আগামী দিনে আমি মনে করি একজন শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছি, হ্যাঁ আমি বিশ্বাস করি এই শিক্ষানীতি যদি সঠিকভাবে আমরা ভারতবাসীরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে তারা যদি সেটাকে আমরা অনুকরণ করি আর আমাদের যে প্রাচীন ইতিহাস সেটাকে যদি আমরা জানি আর এটার সঙ্গে মিলাই, তাহলে দেখব এবং অবিকল মিলে যাচ্ছে। এবং এই পদ্ধতিতেই চলা আমাদের উচিত। সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা স্বাবলম্বী হব এবং আরেকজনকে স্বাবলম্বী করতে পারবো এবং ভারতবর্ষকে আবার এই নতুন শিক্ষানীতি যেটা চালু করেছে এটা দিয়ে আগামী দিনে ভারতবর্ষ আবার বিশ্বকে আবার সেই রাস্তা দেখাবে, আবার বিশ্বের কাছে মাথা উঁচু করে সে বিশ্বের দরবারে বিশ্বগুরু স্থানে বসতে পারবে এই শিক্ষানীতির মাধ্যমে। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরে আসছি আবারও আমাদের চর্চায় বিরতির পর। হিরে দেখুন নতুন করে, ডিজাইনার হীরের গয়নার অভূতপূর্ব এক অভিজ্ঞতা।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। আবারও ফিরে এলাম আমাদের চর্চায়, বিরতির পর চলে যাচ্ছে স্যারের কাছে। স্যার, হ্যাঁ, আমাদের বিজেপি সরকার উন্নয়নের নিরিখে গণদেবতার কাছে ভোট চাইছে। আমাদের নর্থ ইস্টার্ন স্টেটের জনগণ কিসের নিরিখে বিজেপি সরকারকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে? একজন শিক্ষাবিদ, একজন সুনাগরিক হিসেবে আপনার মতামত? বিজেপি সরকার তো ভোট চাইতে হবে না, ভোট দেওয়ার জন্য ভারতবর্ষে উদ্গ্রীব হয়ে আছে। আমি বলবো কেন উদ্গ্রীব হয়ে আছে, কারণ এত সুন্দর উন্নয়ন, হ্যাঁ, এত সুন্দর ব্যবস্থা, প্রত্যেকটি ব্যক্তি, যেটা আমি আগেও বলেছি, অন্তিম ব্যক্তি মানে সমাজের একদম দুর্বলতম ব্যক্তি অবধি এই সরকার পৌঁছেছে। এই সরকার দুর্বলতম ব্যক্তির জন্য যোজনা বানিয়েছে, প্রত্যেকটি স্তরের ব্যক্তির জন্য, প্রত্যেকটি আয় শ্রেণীর ব্যক্তির জন্য এই সরকার বিভিন্ন যোজনা বানিয়েছে। ফলে চারিদিকে উন্নয়নের একটা মানে লহর চলছে। সেইখানে তো মানে ভোট তো মানে এটা তো একটা পলিটিক্যাল পার্টিদের একটা ভোট চাওয়া বা প্রচার করা, এটা একটা প্রচলিত প্রথার মধ্যে আছে। কিন্তু আমি মনে করব একজন নাগরিক হিসেবে বা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছি, যে ভারতবর্ষের মানুষ এইবার আবার আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী মোদীজিকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। অনেক আমি দেখেছি যে এরকম অনেক দূর অনেকে চাকরি করে ত্রিপুরার বাইরে, এরা সব ত্রিপুরাতে আসার জন্য উদ্গ্রীব ভোটের জন্য। কেন ভোট দেবে? কারণ ভোটটা যাচ্ছে ওনার মিস না হয়, কারণ উন্নয়নের পক্ষে ভোট। কাকে ভোট দেবে? আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীকে আবার উন্নয়নের করার জন্য, হাতকে শক্তিশালী করার জন্য হাজার হাজার টাকা খরচ করে আসছে ত্রিপুরাতে। আমি দেখেন যে আমাদের যে মায়েরা এই চুলাতে এরকম ফু দিয়ে ওনারা করতেন, এই ধোঁয়াতে রান্না করতেন। ওইটা আমাদের প্রধানমন্ত্রী যে যখন ভারতবর্ষে অনেক জায়গাতে ভ্রমণ করেছে, ওনার যখন লাইফে, তখন অনুভব করেছে উনি এটাকে অনুভব করেছে যে মায়েদের এত কষ্ট, শৌচালয় নেই, মায়েদের কষ্ট। তারপরে এই যে বিভিন্ন ভাতা পাচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, এই পয়সাগুলি আগে ক্যাশ পয়সা দেওয়া হতো। কী হতো? ক্যাশ পয়সা দেওয়া গেলে মাঝখানে মহাজনরা এসে মাঝখানে যেটা বলবো মানে একটা শব্দ, দালাল শব্দ প্রয়োগ করে মানুষে, হ্যাঁ, এরা এসে মাঝখান দিয়ে পয়সা নিয়ে যেত, তো এরা পেত না। তো এইগুলি উনি দেখেছে, প্রত্যক্ষ করেছে। আরও অনেক সমস্যা উনি প্রত্যক্ষ করেছে, যে ব্যক্তি কেন এরকম কিছু করতে পারে না, তার মানে সার্বিক ডেভেলপমেন্ট কী করে হবে, এগুলি দেখেছে উনি। ভারতবর্ষের ইতিহাসটাকে খুব ভালো করে পড়েছে এবং দেখেছে, প্রত্যক্ষ করেছে উনি। যেরকম আমি বলবো যে আমি ইতিহাস দেখেছি যে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ দত্ত, সারা পরিব্রাজক বিবেকানন্দ আমি পড়েছি, দেখেছি সারা ভারতবর্ষ ভ্রমণ করেছি, দেখেছে ভারতবর্ষের মানুষ এই কীরকমভাবে আছে, হ্যাঁ, দেখে তারপরে ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য উনি যা লিখে দিয়ে গেছেন, সেভাবে আমাদের আজ আদরণীয় প্রধানমন্ত্রীজি আছেন এখন, নরেন্দ্র মোদীজি, উনিও ভারতবর্ষটাকে দেখেছেন, উনি প্রত্যক্ষ দেখেছেন। দেখে উনি যখন ওনার কাছে ভারতবর্ষের জনতা ওনাকে প্রশাসন ভারতবর্ষে চালানোর জন্য ওনার হাতে ক্ষমতা প্রদান করলো, তখন উনি এইগুলিকে
যখন যেহেতু অনুভব করেছে প্রত্যক্ষ, এইভাবে উনি কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেকটি মানুষের জন্য উনি সব জানা আছে, তো ওনাকে কেউ বলতে হবে না যেটা এটাই করতে হবে। আমি বিগত দিনে দেখেছি ত্রিপুরা যেহেতু বাস করি, প্রত্যেক জিনিসে তো আন্দোলন হচ্ছে, আজকে এটার জন্য আন্দোলন, কিন্তু আমি আজ পর্যন্ত দেখি নাই এই সরকার প্রতিষ্ঠিত বা কোনো আন্দোলন হয়েছে বলে কোনো জিনিসের জন্য। তো কেন আন্দোলন করতে হয়নি? যেই ব্যক্তিটি ভারতবর্ষের ক্ষমতার উচ্চ শিখরে বসে আছে প্রধানমন্ত্রী রূপে, উনি সব দেখেছে, তো যেরকম বিবেকানন্দ সমস্ত ভারতবর্ষে ভ্রমণ করে দেখেছে কি ভারতবর্ষের দরকার, কি ভারতবর্ষে চায় উন্নতির জন্য, নরেন্দ্র মোদীজি সেটা দেখেছে। ফলে ওনাকে বলতে হয়নি, কাউকে গিয়ে অ্যাডভাইস দিতে হয়নি যে এটাকে আপনি চালু করতে হবে। এই জন্য প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা করে উন্নয়ন করেছে। আগে আমি দেখেছি এই যে আমার ত্রিপুরা ডেভেলপমেন্টের কথাই বলি, রাস্তাঘাটের অবস্থা আমরা সবাই দেখেছি, রেলের কথাই বলি, রেল আসতো না, রেলের জন্য কত আন্দোলন কিন্তু উনি আসার পরে কিছুই আন্দোলন করার দরকার হয়নি। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটা খুব আমার একটা ঘটনা মনে হয় যে এই 1947 পরেও তো এই গুয়াহাটি থেকে বা এই দিল্লি থেকে যে রাস্তাগুলি আমাদের রেল লাইন হয়ে ত্রিপুরাতে এসছে, রাস্তা এসছে, পাহাড় রাস্তা, এইগুলি তো তখনই ছিল। কিন্তু এই মোদিজি গভর্নমেন্ট আসার পরে কি পাহাড়গুলি কি ঢলে ঢলে পড়ে গেল রাস্তা হওয়ার জন্য? তো মানসিকতা থাকতে হবে যে না, ত্রিপুরাকে রেল দিতে হবে, নর্থ ইস্টকে রেল দিতে হবে, নর্থ ইস্টে রাস্তাঘাট বড় করতে হবে, এদের যোগাযোগ খুব তাড়াতাড়ি করতে হবে। মানে যেই রাস্তা নাকি দুর্গম রাস্তা 100 ঘন্টা 200 ঘন্টা 2 দিন 3 দিন লাগে, এটাকে 10 ঘন্টা 12 ঘন্টার মধ্যে সীমিত করে আনতে হবে। মানসিকতা আমাদের নরেন্দ্র মোদী ছিল। কেন হয়েছে? এখন সারা ভারতবর্ষে উনি দেখেছে, নিজের প্রত্যক্ষ দেখেছে। উনি আসার পরে পাহাড়ের রাস্তা ঢলে যায়নি, পাহাড় ওই হালকা হয়ে যে নরম হয়ে যায়নি, যে এখন নরেন্দ্র মোদী এসছে পাহাড় নরম হয়ে গেছে, এখন কাঠ কেটে গেলে পাহাড় রাস্তা হয়ে যাবে। এটা আগেও পাহাড় যেরকম ছিল, আর দিন দিন পাহাড় শক্তই হয়, বেশি নরম হয় না। তো উনি আসার বলে আবার নরম হয়ে যায়নি। আসলে আগে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার যারা ছিল 1947 বলে যে সরকার ছিল, আমি নাম নিতে আমি ভয় পাই না, কংগ্রেস সরকার ছিল, এদের মানসিকতাই ছিল না যে ত্রিপুরাতে রেল দেবে। তো এইখানে চিকচিক করে মানুষ অনেক দূর ভুগেছে। উনি যখনই বসেছে, এখন কত রেল আসছে, কত ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি দেখুন ত্রিপুরার রাস্তা, আমি ঊনকোটি থেকে এই কোমাঘাট থেকে আমার ছোটোবেলায় এই সেতুই কেটেছে, কৈলাসহরী বেশিরভাগ কেটেছে। হ্যাঁ, আমি যেতে ওইখানে যেতে কমসে কম 3 ঘন্টা লাগতো। আগরতলা থেকে বাস থাকতো 8-7টায়, বিকাল 5টায় পৌঁছতো। আজকে দেখুন কী অবস্থা আছে। কুমাঘাট থেকে রাস্তা হয়েছে কৈলাসহরে 20 মিনিট থেকে 25 মিনিটও লাগে না কৈলাসহর পৌঁছে, এত সুন্দর রাস্তা হয়েছে। এই আগরতলা থেকে খোয়াই চলে যাচ্ছে অত সুন্দর রাস্তা, এবং ধর্মনগর চলে যাচ্ছে, শুনেছি হাইওয়ে হয়ে গেছে। এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, হ্যাঁ, এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, আর এত ডেভেলপমেন্টের ফলে মানুষকে বলতে হবে না, এদের ক্যাম্পিং করতে হবে না, ভোট দেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আর প্রত্যেকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে, চিন্তা করুন, অ্যাকাউন্ট খুলে দিয়েছে। হ্যাঁ, যে অ্যাকাউন্টে এখন টাকা ঢুকে যাচ্ছে, যেটা আমি বলছিলাম মাঝখানে গ্যাপিং পড়ে গেছে, অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। এখন সমস্ত সরকারি সুবিধা, টাকা যত কেন্দ্রীয় সরকার যত সুবিধা পাচ্ছে আমাদের ভারতবর্ষের নাগরিকরা, সমস্ত অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। মাঝখানে আর কেউ কিছু করতে পারছে না। কৃষকদের যে এই যে মাঝখানে যে দালালরা যে সবজি বা ধান গম এগুলি খরিদ করতে, এগুলি সব সরকার কিনে নিচ্ছে। মাঝখানে যে দালালরা কিনে বেশি পয়সাকে কম পয়সা কিনে বেশি বসত, কৃষকরা কম পয়সা পেত, এইটাও বন্ধ করে দিয়েছে। ডিরেক্ট সরকার খরিদ করছে জিনিসপত্র, মানে সরকার কিনে নিচ্ছে। ফলে কি হচ্ছে, একদম সরকারের সঙ্গে মানুষের একটা সোজা সম্পর্ক হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে। ফলে আর ভোটার নরেন্দ্রজি যে আছেন প্রধানমন্ত্রী, ভোটার চাইতে হবে না। দেখুন আমাদের ভারতবর্ষের যে আত্মা, যে পুরুষোত্তম রাম, কত লড়াই হয়েছে এটাতে, সবাই জানে। তখনও 47-এর পরে যে সরকার ছিল, তারাও জানতো এটা এখানেই অযোধ্যায় রামচন্দ্র জন্ম হয়েছে। ইতিহাস তো আর উল্টে দেওয়া যায় না, কিন্তু এরা চাইলেই কিন্তু মন্দির বানাতে পারতো। তাই কেন নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে চেষ্টা করে উনি এইবার ভব্য মন্দির উনি বানিয়ে দিল। তো এই যে মানসিকতা থাকতে হবে কাজ করার জন্য, তার জন্য মানসিকতা থাকতে হবে, তার জন্য অন্য কিছু দরকার নেই। ওই মানসিকতা ছিল বলেই উনি এত ডেভেলপমেন্ট করেছে। আগামী দিনও আরও অনেক ডেভেলপমেন্ট হবে। আর সেই ডেভেলপমেন্টের কারণেই, হ্যাঁ, আর কি বলে, এই ভোট আর যে হচ্ছে এখন 2024-এ যে লোকসভা ভোট হচ্ছে, তার জন্য সমস্ত ভারতবর্ষের সমস্ত সমাজ উদ্গ্রীব হয়ে আছে নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী রূপে দেখার জন্য।
এক দেশ এক চুনাভ এক আইন। আপনি একজন শিক্ষাবিদ, একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব আমাদের রাজ্যের, আপনার মতামত কি? এক দেশ এক কানুন তো ভারতবর্ষ প্রথম থেকে ছিল, এগুলি নতুন কিছুই নাই। এগুলি সবই আজকাল দেখেন, উদাহরণ দিয়ে যে আজকে যে আমাদের রামদেব বাবা উনি যে যোগ করাচ্ছেন, প্রাণায়াম করাচ্ছেন, এগুলিকে উনি নিজে আবশ্যক থ্রি করেছে। এটা আমাদের প্রাচীন পরম্পরা। আমাদের এক দেশ এক কানুন এক ব্যবস্থা সব কিছু আমাদের আগেই ছিল। এইগুলি মাঝখানে যে আমি আবারও বলি, বারবার একই কথা বলতে চাই, যে স্বাধীনতার পরে যে দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতবর্ষকে ডেভেলপমেন্ট করা দরকার ছিল তৎকালীন কংগ্রেস সরকারের, হ্যাঁ, এরা সেই দৃষ্টিভঙ্গিকে নিয়ে সরকার দেশকে ডেভেলপমেন্ট দিকে নিয়ে যায়নি, ভারতবর্ষের পরম্পরাকে এরা ধরেনি। ফলে কি হচ্ছে, ফলে ওই খটকা লাগছে যে এক দেশ এক কানুন কেন, এক দেশ এক চুনাব কেন। আরে এটা তো ভারতবর্ষের পরম্পরাই ছিল ভাই, এক দেশ এক কানুন। এরা আবার নতুন কী হবে? পৃথ্বীরাজ চৌহান দেশে এই ওইদিকে যখন ওনার যখন বিদেশি মুসলমান আক্রমণ করেছিল, হ্যাঁ, মোহাম্মদ ঘুরি তো আক্রমণ করেছিল নাকি, হ্যাঁ, তো উনি তো এতবার 17 বার পরাজিত করে দিয়েছিল। তো বাকি রাজা কি না করেছিল যে না না আপনি আক্রমণ করবেন না, আহ্বান্তর করে আনুন? তাইলে তো সহমত ছিলই। তার মানে কি দেশে এক কারণ একমত তো ছিল, এটা তো প্রমাণই হয়ে যায়। এটা তো আর কিছু এর জন্য তো কিছু আর কিছু করতে হয় না। আবার অনেকে বলে যে আমাদের দেশ তো বিভিন্ন প্রদেশে বিভক্ত, তো বিভিন্ন প্রদেশে বিভক্ত হলে কী হলো, তাহলে তো এই কবিতা তো কেউ লিখতো না, নানা জাতি নানা বেশ নানা পরিধান বিবিধের মাঝে আছে মিলন মহান। তো আমরা তো সবাই এক। তো ভারতবর্ষের সংস্কৃতি মানে কি? ভারতের সংস্কৃতি মানে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন যে লোক সংস্কৃতি আছে, এইটা আলাদা কোনো রিপ্রেজেন্টেশন না। অরুণাচলের একটা কালচার, এটা আলাদা রিপ্রেজেন্টেশন না। ওইখানে সোশ্যাল যে নিয়ম নীতি আলাদা কিছু না। গুজরাট, রাজস্থান আলাদা 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 সব কিছু আছে। এদের খাওয়া দাওয়া আলাদা, এদের পড়া আলাদা, এদের চলাফেরা আলাদা, সামাজিক নিয়ম নীতি আলাদা। তো এইগুলি আমরা বলবো যে আলাদা 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 আলাদা, এগুলি হচ্ছে ভারতবর্ষের একত্র সংস্কৃতি, লোক সংস্কৃতি। এটাই ভারতকে রিপ্রেজেন্টেশন করে, এটা একত্রে রিপ্রেজেন্ট করে। তখন বলে ভারতীয় সংস্কৃতি। ভারতীয় সংস্কৃতি মানে এরকম না, এটাকে এরকম কেউ বলে না ত্রিপুরের সংস্কৃতি, এই অন্ধ্রপ্রদেশের সংস্কৃতি, অরুণাচলের সংস্কৃতি, এরকম কেউ বলে যে যখন আমরা রিপ্রেজেন্টেশন করি দেশকে, তখন বলি এটা ভারতীয় সংস্কৃতি, এটা কালচার অফ ইন্ডিয়া, এটা ইন্ডিয়ান কালচার। তো ইন্ডিয়ান কালচার মানে কি? ভারতবর্ষের যে সীমা আছে, এই সীমার মধ্যে যত লোক বাস করে, ওই লোকের যে সংস্কৃতি, এইটার সম্মিলিত রূপ, প্রতিটি রূপই হচ্ছে ভারতীয় সংস্কৃতি। এটা বাইরে কেউ যাওয়া যায় না। তাইলে ভারতবর্ষে যখন এক আইন এক নীতি তো আগে থেকেই ছিল, তো এটা আবার নতুন করে কি? এটা তো ওদের কাছে নতুন লাগতে পারে, যেহেতু ওনারা ভারতবর্ষের প্রাচীন ইতিহাসকে বিশ্বাস করে না। আমি বলবো যদি এরা বিশ্বাসই করতো, এরা যদি ওই সংস্কৃতিকে মানত, তাহলে এদের সময় তো হয়ে যেত 47 পরে তো দেশ কত 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 দশক এরা শাসন ছিল। কই, এদের তো তখন এরা এগুলি করেনি। তো এখন করছে, এদের খটকা লাগছে, কারণ আসলে এরা তো অধ্যয়নই করেনি। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস অধ্যয়ন যদি করতো, তাইলে তো এরা এই ধরনের কথা এরা বলতো না। এরা এরকমই বলবে ভাস্কো ডা গামা ভারতবর্ষ আবিষ্কার করেছিল, এটাতে এরা বিশ্বাস করবে। কিন্তু আসলে ভাস্কো ডা গামাকে ভারতবর্ষ আবিষ্কার করেছে, যারা ভাস্কো ডা গামা ভারতবর্ষ আবিষ্কার করেছে, যে ভুল ইতিহাস পড়ে যারা নেতা হয়েছে, এরাই এই ধরনের কথা বলবে। এত বড় একটা ভারতবর্ষের দেশ, যেখানে নাকি ভগবান শ্রীকৃষ্ণ রাম জন্মগ্রহণ করেছে, যেখানে নাকি মহাভারতে শ্রীকৃষ্ণ পুরো মহাভারত যুদ্ধ করে দিয়েছে, রামচন্দ্র পুরা লঙ্কা দহন করে সীতাকে উদ্ধার করে নিয়ে এসছে পুরা। তো এই দেশকে একজন ভাস্কো ডা গামা বিদেশি এই দেশকে আবিষ্কার করবে? এই দেশ তো পড়ানো হচ্ছে। তো যারা এই দেশ ইতিহাস পড়ে যারা বড় হয়েছে, তারা এই ধরনের কথা বলবে যে এক দেশে এক কারণে কি সম্ভব হবে? এদের কাছে সম্ভব হবে না, কারণ এরা তো হচ্ছে সংকীর্ণ মানসিকতা, এরা তো আসলে এইগুলি পড়ে নেয়, কারণ এরা এই ধরনের জিনিস না পড়ে বড় হয়েছে। তো যারা ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে পরিচিত না হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে 1947 পরে, হ্যাঁ, তো এরা এমন করবে। যদি ওই যে 1997 যদি সে প্রধানমন্ত্রী যদি আমাদের এই বর্তমান নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর মতো যদি সারা দেশ ভ্রমণ করতো, স্বামী বিবেকানন্দের মতো, প্রত্যক্ষভাবে দেখতো ভারতের সমাজ কী করছে, তাদের কী দরকার, তাদের কীভাবে তাদের ডেভেলপমেন্ট কীভাবে করতে হবে, 20 বছর 25 বছর 50 বছর ভারতবর্ষের ডেভেলপমেন্ট কীভাবে করলে মানুষের সঙ্গে উপযুক্ত হবে,
এইটা তো রিয়েলাইজই করে নাই, কিন্তু গ্রামে যায়ই নেই, কখনো মাটিতে বসে ভাতই খায় নাই, তো সে কি বুঝবে কি ভারতবর্ষের গ্রামের চরিত্র কি, ভারতবর্ষের গ্রাম কি ছিল, মানুষ কিভাবে ডেভেলপমেন্ট নিয়ে প্রাচীন কাল থেকে বর্তমানে তোমার হাতে দিয়ে গেছে, বুঝবে কি করে? তো তার কাছে তো এক 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 কানুন, এক দেশ, এক চুনাব, এগুলি নতুন নতুন নীতি লাগবে, কারণ সে তো এগুলি অধ্যয়ন করে না, সে তো ভাস্কর আবিষ্কার করেছে, এটাতেই সে সন্তুষ্ট। ওই এরকম আর কি, ওই আছে না, ওই বাইবেলে লেখা আছে পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে পৃথিবী চারিদিকে, তো এমন হচ্ছে তার জন্য গেলে মৃত্যু হয়ে গেলো, এই টাইপের আর কি, বুঝলেন না? তো এখন হয়েছে না, আর না, সূর্য তো ঘুরে না, পৃথিবী ঘুরে, তো এইটা তো পরে জেনেছে, কিন্তু এটা মৃত্যু তো হয়ে গেল একজনের। তো এই টাইপের যারা পড়াশোনা করেছে তাদের কাছে এক দেশ এক চুনাব, এক দেশ ওই এক কানুন এদের কাছে খারাপ লাগবে, কারণ এদের ভয় কি এক দেশ এক কানুন হয়ে গেলে ওনাদের ওরা যারা ঠিক পলিটিক্যাল লিডার যারা আছে, এদের নিয়ে ব্যক্তিগত বা এদের শরীরে আঁচ এসে যায়, এদের নিয়ে রুটি ছেঁকতে অসুবিধা হয়, এটাদের ভয় এদের আছে কিছু কিনা, কিন্তু পুরো দেশ চাইছে এক দেশ না, কারণ এতে অনেক লাভ আছে। লাভ দেখুন কি লাভ, একটা দেশের ডেভেলপমেন্ট কি করে হয়, শুধু যে যারা মন্ত্রী পদে বসে থাকে এরা তো সব যোজনা বানিয়ে দেবে, কাজ করবে কে? অফিসিয়াল স্টাফ কাজ করবে, এদের যদি সবসময় আপনি নির্বাচনের সঙ্গে যুক্ত করে রাখেন, তো যে ডেভেলপমেন্টে কী করে হবে বলুন? এদের গ্রামে যেতে হবে, গ্রামের সঙ্গে কথা বলতে হবে, কোখানে নল দরকার আছে, রাস্তা কী করে করতে হবে, রাস্তাটা কীভাবে যাবে, ব্যাংকে টাকাটা ঢুকলো কি না, যে কেন্দ্রীয় যোজনাতে উজালা গ্যাসটা গেলো কিনা বাড়িতে, এগুলি কে যোগাযোগ করবে? এগুলি তো অফিসিয়াল স্টাফ করবে, এই সব সময় চুনাবের সঙ্গে যুক্ত করে রেখেছে, তো এরা তো দেশের ডেভেলপমেন্ট কী করে হবে? 12 মাসে 13 পর্বের মতো চুনাব, তো এরা যে চাইছেই যে অফিসিয়াল স্টাফ সব চুনাবি যুক্ত থাকুক, নির্বাচনে যুক্ত থাকুক, আর দেশের ডেভেলপমেন্ট যাতে না হয়, এই যে নরেন্দ্র ভাই মোদী যে মিশন নিয়ে চলছে যে ভারতকে আবার বিশ্বগুরু করবে, এটা না করতে পারে, ঠিক আছে? এটা যদি করে যেতে এদের রুটি চাকা হবে না, এদের দোকান চলবে না, তো দোকান বন্ধ হয়ে যাবে। এই কারণে না এটা করলে এই অসুবিধা হবে, না এটা করলে এই সুবিধা হবে না। ভারত তো কখনো এক ছিল না, ভারত খণ্ড খণ্ড বিভক্ত ছিল, আর এরা তো ভারতবর্ষের মানচিত্রই জানে না। সমুদ্র হিমাচল থেকে ভারতবর্ষের যে ছিল যে ইসে ছিল যে শ্রুগ আমাদের এই সাথে আছে, এরা তো এগুলো পড়েই নাই, তো পড়লেই তো বুঝবো ভারতবর্ষের সীমানা কোথায়, প্রথম কোথায় ছিল, কীভাবে হয়েছিল, কীভাবে এসেছিল, ভারতবর্ষের আনকানুন কী ছিল, এরা জানলে তবেই না বলবে, এরা তো রুটি চাকাতে ব্যস্ত। তো এই কারণেই এদের ভয়, এদের বিরোধিতা, এই কারণেই আসলে কিছু না, দেশের এক ব্যবস্থাই ছিল ভারতবর্ষের মধ্যে, এক অবস্থাতেই ভারতবর্ষে চলতো। এইটাকেই করলে কি হবে, অনেক পয়সা বাঁচবে, অনেক সময় বাঁচবে, অনেক যে প্রশাসনের লোকের সঙ্গে প্রশাসনিক যারা অফিসার পদে আছে, আজকে দেখুন একটা নির্বাচন চলছে, সমস্ত যারা অধিকারী আছে, যারা নাকি মানে ডেভেলপমেন্টের মানে যাদের হাত দিয়ে হবে সমাজে, হ্যাঁ, যে অফিসাররা আছে, সময় ইলেকশনে যুক্ত হয়ে আছে, তো এখন ডেভেলপমেন্ট এইভাবে যদি সারা বছর যুক্ত হয়ে থাকে, তো ডেভেলপমেন্টটা কখন করবে? তো এদের তো একটা মানুষ, এদের তো একটা সময় দিতে হবে কাজ করার জন্য। তো এই যে যদি ইলেকশনটা যদি একটা ইলেকশন যদি হয়ে যায়, এক দেশ এক চুনাব হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে পয়সাও কম লাগবে, আর যে মেন যে মানে হিউম্যান যে একটা রিসোর্স, যেটা নাকি খুব বারবার যেটাকে নাকি আমরা ইউজ করি, এর ফলে যে মানে তাদের তো একটা কর্মক্ষমতার একটা ক্ষয় আছে, এটা থেকে বেঁচে যাবে, এদের কর্মক্ষমতা বাঁচবে সমাজের ডেভেলপমেন্টের জন্য। তাহলে কি হবে যে আমার দেশ আরও বেশি ডেভেলপমেন্ট হবে, হ্যাঁ। ফলে এক দেশ এক চুনাব এটা হলে খুব ভালো হবে, হ্যাঁ। আর এক দেশ এক কারণ হলে তো খুব ভালো, কারণ এক দেশের মধ্যে যদি 10টা মানে আইন থাকে, তা মানুষ কোনটাকে গ্রহণ করবে? হ্যাঁ, বিশিষ্ট জন্য এইটা, ওইটার জন্য ওইটা, তো কেন? একটা দেশ, আমি যেরকম যে হাওয়া বাতাস নিয়ে বড় হচ্ছে, আরেকটা শ্রেণীর লোক তো সে হাওয়া বাতাস নিয়ে বড় হচ্ছে। আমি যে গমের রুটি খেয়ে বড় হচ্ছে, সে তো এটাই খাচ্ছে। আমি যে খেতে চাল খাচ্ছি, সে তো এটাই খাচ্ছে। আমি যে ট্রেন চলছে, সে তো এই ট্রেনই চলছে। আমি যে জল দিয়ে স্নান করছি, সে তো এই জল দিয়ে স্নান করছে। আমি যে কাপড় পরছি, সে তো এই কাপড়ই পরছে। তাইলে যদি সবই যদি আমি করি, হ্যাঁ, আমিও তো খাটে ঘুমাই, নিচে ঘুমাই, সব জায়গাতেই চলি, প্লেনে চলি, তো সবটা যদি এই একসঙ্গে যদি আমরা করি, তাহলে আমরা এক দেশ এক কারণ মানতে আপত্তি কি? এখানে কোনো ধর্ম, কোনো জাতি, কোনো কিছুই বাধা থাকে বলে আমি মনে করি না। যদি থাকে তাহলে অন্যগুলি থাকে না কেন বাধা? তো না, আমি এই জল দিয়ে স্নান করবো না, আমি এই কাপড় পরবো না, আমি এই প্লেনে চলবো না, এই প্লেনে তো ওনার প্লেন, ওই কোম্পানির প্লেন, আমি এটা চলবো না, আমি তো বিশিষ্ট একটা গোষ্ঠীর লোক, আমি এটাতে চলবো না। তাহলে ওইটাতে কেন করো না?
আমি এই 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 দোকানের বা এই 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 গমটা খাবো না, এটা তো ওই কোম্পানির গম, এটা তো খাবো না। তো এটা তখন তো করে না, তখন তো সব সুবিধা নিয়ে নেয়। আমি তো না ওই তো ঘর দিয়েছে সরকারের বা যোজনার ঘর দিয়েছে, না এটা নেব না, তো ওই দিকের ঘর আমি নেব না, আমি তো এই দিকের আছি। তখন তো সব কিছুতে নেই, তখন তো সব কিছু এটিয়ে নেওয়ার জন্য সব কিছু করছে। যেই বলছে না একটা নীতিতে এক নিয়মে থাকতে হবে, তখন না আমি তো আমার তো নিয়ম এটা বলে না, আমার কাস্ট সিস্টেমেতে এই নিয়ম বলে না, তখন তোমার তোমার তো সমস্ত সুবিধা নেওয়ার জন্য তোমার কাস্টমে তোমার বাধা পড়ে না। আর যখন এক কানুন মানতে হয় তো তোমার কাস্টমে বাধা পড়ে। তো তুমি তোমার মানসিকতা মানে কি? তার মানসিকতা হচ্ছে কি এই দেশে এক কানুন মানতে গেলে যে একটা ব্যবস্থার সুব্যবস্থা করতে চায়, এটা তুমি পক্ষে না। তুমি একটা অল্প সংখ্যক হোক, তুমি যেই সংখ্যক হোক, তুমি তোমার সুবিধা নিয়ে থাকতে চাও। এতে কি হয়? এতে একটা বিভ্রান্তকর সৃষ্টি সমাজের মধ্যে তৈরি হয়। তো সমস্ত সুবিধা তুমি নিতে পারবা এই দেশ থেকে, হাওয়া বাতাস খাবে, সব কিছু খাবে, সব সুবিধা নেবে, সরকারি সব সুবিধা পাবে, তুমি লেখাপড়া সব কিছু পাবে। আর যখন তো বলবে না এক কারণ এক নীতি নিতে হবে, তখন বলবে না আমার তো ওইটাতে লেখা আছে এবং আমি মানতে পারবো না। তখন তুমি তো সুবিধার জন্য তুমি কেন ওইটা কেন বলো না যে আমি এটা মানবো না? তো এইটার জন্যই ব্যবস্থা। এইটা যদি এক কারণ আমরা সব মেনে নিই, তা ভারতবর্ষ আবার সেই ডেভেলপমেন্ট হবে। এবং এটা আগেও আমাদের দেশে ছিল, মাঝখানে স্বাধীনতার পরে আমি যেটা প্রথম বললাম যে এদের সমস্ত সেই প্রাচীন ইতিহাসকে এরা ভুলে গিয়ে, সত্য ইতিহাসকে ভুলে গিয়ে এরা বিভ্রান্ত হয়ে নিজেদের মতো রুটি ছেঁকে করেছে। এর ফলে আমাদের দেশে অনেক ক্ষতি হয়েছে অনেক। এক দেশ এক কানুন যদি হতো, তাইলে আমার যে দেশে যে মনীষী, হ্যাঁ আমাদের দেশে মনীষী যে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়জি, ওনার মৃত্যু হতো না কাশ্মীরে গিয়ে। এক দেশে এক কানুন হলে মৃত্যু হতো না কেন? আমার দেশে অংশ না কাশ্মীর, তো কাশ্মীরে উনি গেছে, ওনাকে গ্রেপ্তার করে নিয়ে জঙ্গলের একটা ঘরের মধ্যে রেখে দিয়েছে, এই শীতের মধ্যে এই ফ্লোরের মধ্যে ঘুম পাতিয়ে রেখে দিয়েছে, উনি একটা কম্বল দিয়েছে না কিছু দিয়েছে। আমাদের সময় একেবারেই শেষ। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের মতো আমাদের চর্চা এখানেই শেষ করছি। খবরের দুনিয়ায় আপডেট থাকতে চোখ রাখুন বিটিভির পর্দায়।